শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোনারা পারভিন, প্রভাষক, গার্হস্থ্য অর্থনীতি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো একাদশ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। গত ক্লাসগুলিতে আমি এই অধ্যায় সম্পর্কে কিছুটা আলাপ করেছিলাম। আমরা জানতেছিলাম গৃহ ব্যবস্থাপনার ধাপ সম্পর্কে। আমরা সকলেই জানি গৃহ ব্যবস্থাপনা ধাপগুলি কী কী। তারপরেও আমি আরেকবার তোমাদেরকে লিখে দেখাচ্ছি। দেখো, গৃহ ব্যবস্থাপনার ধাপগুলির মধ্যে সর্বপ্রথম রয়েছে পরিকল্পনা, 2 নম্বরে সংগঠন, 3 নম্বর নির্দেশনা, 4 নম্বর বাস্তবায়ন, 5 নম্বরে রয়েছে নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন, 6 নম্বর মূল্যায়ন এবং 7 নম্বর অর্থাৎ সর্বশেষ ধাপটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এর মধ্যে আমি তোমাদের সাথে পরিকল্পনা এবং সংগঠন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে পড়াবো নির্দেশনা সম্পর্কে। নির্দেশনা গৃহ ব্যবস্থাপনার একটি ধাপ। নির্দেশনা কথাটির মধ্যে কি বোঝা যায়? নির্দেশ বা আদেশ প্রদান করা। এক্ষেত্রে কর্মে নিয়োজিত ব্যক্তিদের কাজ সম্পর্কে অবহিতকরণ, তাদেরকে আদেশ নির্দেশ প্রদান, পরামর্শ দান করাকেই নির্দেশনা বলা হয়। কার্য সম্পাদনকালে যদি যথাযথ নির্দেশনা প্রদান না করা হয় বা নির্দেশনা প্রদান যদি যথার্থ না হয়, তাহলে কাঙ্ক্ষিত ফল অর্জন ব্যাহত হয়। আমরা জানব যে নির্দেশনা দানকালে আমাদেরকে কতগুলো বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ উত্তম নির্দেশনার কতগুলি বৈশিষ্ট্য থাকে। দেখো, যেমন আদেশ বা নির্দেশ প্রদান। নির্দেশনার প্রধান কাজ হচ্ছে আদেশ বা নির্দেশ প্রদান করা, তবে এই নির্দেশ প্রদান অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। 2 নম্বরে দেখো, পূর্ণাঙ্গতা থাকতে হবে, অর্থাৎ নির্দেশনায় পূর্ণাঙ্গতা থাকতে হবে। তৎসংশ্লিষ্ট কাজ বিষয়গুলিকে সুন্দরভাবে বিশ্লেষণ করতে হবে। লিখিত বা মৌখিক নির্দেশ, লিখিত বা মৌখিক হতে পারে। তবে লিখিত বা মৌখিক হতে পারে। মূল কথাগুলি সুন্দরভাবে গুছিয়ে নির্দেশনায় উপস্থাপন করতে হবে। তবে নির্দেশনা লিখিত হলেই ভালো হয়। অনেক সময় মৌখিক নির্দেশনা ভুলে যাওয়া সম্ভাবনা থাকে। স্পষ্ট ও সহজবদ্ধ নির্দেশনা অবশ্যই স্পষ্ট এবং সহজবদ্ধ হতে হবে। ধারাবাহিকতা এবং সময় মতো দিতে হবে। নির্দেশনায় ধারাবাহিকতা থাকতে হবে এবং এটা সময় মতো দিতে হবে, যাতে কর্মে নিয়োজিত ব্যক্তি নির্দেশনার অভাব বোধ না করে। নমনীয়তা থাকতে হবে। নির্দেশনায় অবশ্যই নমনীয়তা থাকতে হবে, অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গতি বিধানের ব্যবস্থা থাকতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম যে নির্দেশনা প্রদানকালে আমাদেরকে কতগুলো বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। এরপর আমরা জানব যে কোনো কাজে নির্দেশনা প্রদানের গুরুত্ব কী। দেখো, নির্দেশনা প্রদানের মাধ্যমে যে কোনো ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে অবহিত হন এবং এই দায়িত্ব পালনের জন্য তার উপর অর্পিত কাজ সম্পাদন করতে থাকেন। তারপর আরেকটা দেখো, নির্দেশনার ফলে কাজের গতি সঞ্চার হয়। নির্দেশনার মাধ্যমে কাজের শৃঙ্খলা রক্ষা হয়
নির্দেশনার মাধ্যমে কাজের ভুল ত্রুটি এবং সম্পদের অপচয় কম হয়। আবার নির্দেশনার বা সঠিক নির্দেশনার মাধ্যমে কাজের ক্লান্তি ভাব কম হয় বা বিরক্তি ভাব রোধ হয়। আরেকটা দেখো, সঠিক নির্দেশনার মাধ্যমে বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া সহজতর হয়। এখন শিক্ষার্থীরা, তাহলে আমরা নির্দেশনা বলতে কি বুঝি, নির্দেশনার বৈশিষ্ট্য এবং নির্দেশনার গুরুত্ব সম্পর্কে জানলাম। এখন আমরা জানব গৃহ ব্যবস্থাপনার আরেকটি ধাপ, বাস্তবায়ন সম্পর্কে। বাস্তবায়ন কি? যে কোনো কাজকে বাস্তবে রূপ দেওয়াই হচ্ছে বাস্তবায়ন। আমরা এখানে বলতে পারি গৃহীত পরিকল্পনার ওপর ভিত্তি করে কাজকে বাস্তবে রূপ দেওয়াই হচ্ছে বাস্তবায়ন। সম্পদকে সঠিক ও সুচারু রূপে পরিচালিত করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে আমাদেরকে কি করতে হবে? গৃহীত কাজকে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আমাদেরকে পরিকল্পিত কাজের বাস্তবায়ন অবশ্যই হওয়া দরকার। কাজের বাস্তবায়নের পরেই গৃহ ব্যবস্থাপনার অন্যান্য স্তরগুলি প্রয়োগ করা যায়। এরপরে আসো আমরা গৃহ ব্যবস্থাপনার আরেকটি ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ গৃহ ব্যবস্থাপনার একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্য সম্পাদনের বিভিন্ন পর্যায়ে আরোপ করা হয়। এতে ঝুঁকি কম হয় এবং ফল লাভও যথাযথ হয়। গৃহীত পরিকল্পনা অনুযায়ী কাজ যখন বাস্তবায়িত হয় তখন নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। নিয়ন্ত্রণ সম্পর্কে এইচ ফয়েলের মতে নিয়ন্ত্রণ হলো গৃহীত পরিকল্পনা জারিকৃত নির্দেশনা অনুযায়ী কার্য পরিচালিত হচ্ছে কিনা তা পরীক্ষা করা। আবার ডেকনের মতে নিয়ন্ত্রণ মানে পরিকল্পিত আচরণকে সুবন্দোবস্ত করা। তাহলে দেখো, এইচ ফাইলের মতে নিয়ন্ত্রণ হলো গৃহীত পরিকল্পনা জারিকৃত নির্দেশনা অনুযায়ী কার্য পরিচালিত হচ্ছে কিনা তা পরীক্ষা করা। অর্থাৎ আমরা যেই পরিকল্পনাটা গ্রহণ করলাম বা যেই নির্দেশ জারি করলাম সেই অনুপাতে আমাদের কাজটা পরিচালিত হচ্ছে কিনা তা পরীক্ষা করা। আবার ডেকন বলেছেন নিয়ন্ত্রণ মানে পরিকল্পিত আচরণকে সুবন্দোবস্ত করা। অর্থাৎ সুবন্দোবস্ত করা মানে হচ্ছে সুবন্দোবস্ত করা অর্থাৎ পর্যবেক্ষণ করা, তারপরে সুবিধাকরণ করা ও আচরণকে সুবন্দোবস্ত করা অর্থাৎ পর্যবেক্ষণ করা, সুবিধাকরণ করা ও খাপ খাওয়ানো। তাহলে ডেকন বলেছেন নিয়ন্ত্রণ মানে পরিকল্পিত আচরণকে সুবন্দোবস্ত করা। এখানে সুবন্দোবস্ত বলতে কি বুঝিয়েছেন? এটা হচ্ছে পরিকল্পনা করা, সুবিধাকরণ করা এবং খাপ খাওয়ানোকে বুঝিয়েছেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা নিয়ন্ত্রণ কি সেটা জানতে পারলাম। এর পরবর্তীতে আমরা জানবো হচ্ছে সমন্বয় সাধন সম্পর্কে। যে কোনো দলগত কাজে সমন্বয় সাধন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাজের বিভিন্ন অংশ
এবং ব্যক্তির মধ্যে কাজের বিভিন্ন অংশ এবং কাজের বিভিন্ন অংশ এবং কাজে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে সমতা বিধান করাই হচ্ছে সমন্বয় সাধন। লক্ষ্য অর্জনের জন্য কাজের বিভিন্ন অংশ এবং দলগত কর্মপ্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করা, জোরদার করা এবং শৃঙ্খলা বিধান করার জন্য সমন্বয় সাধন প্রয়োজন। যে কোনো সুষ্ঠু সমন্বয়ের অভাবে যে কোনো দলগত কাজই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই কারণে আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে বিভিন্ন ব্যক্তি বা দলের মধ্যে অবশ্যই সমন্বয় থাকতে হবে। শিক্ষার্থীরা, এরপরে আমরা জানব মূল্যায়ন। মূল্যায়ন বলতে আমরা এমনিতেই বুঝি কোনো কিছুকে যাচাই করা, যেমন লক্ষ্য অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কি না তার বিচার বিশ্লেষণ করাই হচ্ছে মূল্যায়ন, অর্থাৎ কাজের ভালো মন্দ বিচার করাই হচ্ছে মূল্যায়ন। লক্ষ্য অনুযায়ী গৃহীত বা পরিকল্পিত কাজ কতটা সফলতা পেল বা বিফল হলো তার বিচার বিশ্লেষণ করে আমরা কাজের মূল্যায়ন করে থাকি। আর এই মূল্যায়নের মাধ্যমে আমরা পরবর্তী কাজের ভুল ত্রুটিগুলি সংশোধন করে আগাতে পারি এবং সফলকাম হতে পারি। শিক্ষার্থীরা, আশা করব আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। সামনের ক্লাসে আমরা গৃহ ব্যবস্থাপনার আরেকটি ধাপ সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।